শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। আর গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকবে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। যাচ্ছি মূল আয়োজনে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ 3 দিনের দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল। এদিন সকালে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক ও এক্সচেঞ্জ নোটগুলো সই হবে। এরপর দুই সরকার প্রধান গণমাধ্যমে কথা বলবেন। সফরে ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। গতকাল রোববার এক প্রেস সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখতে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হবে। ব্যাংকিং খাত রিজার্ভ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধারে এখনও খুব একটা সফলতা নেই অন্তর্বর্তী সরকারের। সরকারের 1 বছর বিশ্লেষণে এমন চিত্র তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার এ উপলক্ষে আয়োজিত সংলাপে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, দেশে বিনিয়োগ পরিবেশ এখনও আসেনি। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ আশা করা যায় না। কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে রাজনৈতিক ও আমলাতন্ত্র প্রভাব বন্ধের তাগিদ দেন গভর্নর। 1 বছর পার করলো অন্তর্বর্তী সরকার। কি প্রত্যাশা ছিল জনগণের? কতটা পূরণ হয়েছে? ব্যর্থ হয়েছে কিসে? সরকারের 365 দিনের সেই খতিয়ান তুলে ধরতেই এই সংলাপের আয়োজন করে সিপিডি। ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ, ছাত্র প্রতিনিধি, পেশাজীবী সবার অংশগ্রহণে 4.5 ঘন্টার আলোচনায় উঠে আসে সরকারের কড়া সমালোচনা। প্রতিনিয়ত তার মধ্যে আবার তো চাঁদা বাঁচতে চালাই আমরা বাঁচতে পারতেছি না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। তো আপনি যদি স্বীকারই করেন এই দুইটা সেক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনি এখানে কিছু একটা করেন। প্রতিনিয়ত নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এর কারণ হলো বিভিন্নমুখী ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, এই বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, এমনকি গণমাধ্যম সংস্কার, কিছুই বাদ থাকেনি তাতে। যে প্রত্যাশা ছিল তার মধ্যে তো একটা ছিল যে মানুষ স্বস্তি চায়। এখন সেই মানুষ মানে কোন মানুষ? আমি যদি বলি সাধারণ মানুষ, যদিও এটা ভেবে এসেছিলাম, এখানে দেখলাম ব্যবসায়ী সমাজ যারা হয়তো আরেকটু উপরে, তারাও কেউ স্বস্তিতে নাই। তাহলে এই আমরা 365 দিনের প্রকৃতপক্ষে স্বস্তি দিতে পারি নাই। গভর্নর আহসান এইচ মনসুর আর্থিক খাতে তার সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে বলেন, ব্যাংক কোম্পানি আইন এবং অর্থ পাচার আইনে বড় পরিবর্তন আনছে সরকার। তিনি বলেন, দেশে এখনো বিনিয়োগ পরিবেশ তৈরি হয়নি। যথেষ্ট চাপ আসতো, এখনো আসে, ঘুরে ঘুরে তারা এসে বলে যে 6 মাসে একটু বাড়িয়ে দিলে তো আমাদের সুবিধা হয়, এটা ক্লাসিফিকেশন আমরা এই লোটটা পেতে পারি, ওটা পেতে পারি। আর নো, চলবে না, আগে ক্লাসিফিকেশন অ্যাপ্লাই করে কমপ্লায়েন্ট হয়ে দেন ইউ কাম। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে। এই দেশে কে বিনিয়োগ করবে? প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নাই। অল দ্য ডিসইনসেন্টিভ আর দেয়ার ইন প্লেস। সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, শুধু শহর কেন্দ্রিক অবকাঠামো নয়, বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করায় প্রকৃত উন্নয়ন। পলিটিক্যাল ইকোনমির কথা তো অনেক বলছি। হোসাইন শাহাদাত। আসলে বিনিয়োগ বাড়বে না বা বাড়ার সুযোগ কম, এরকম বিষয়গুলো কিন্তু আমরা এই প্রতিবেদনে দেখলাম, যেটি সিপিডির আয়োজনে বিভিন্ন স্টেক হোল্ডার, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং সরকারের পক্ষ থেকে এবং গভর্নরের বক্তব্যের মধ্য দিয়ে আসলে এই বিষয়গুলো স্পষ্ট বোঝা যায়। এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন।
একজন জনাব ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ, এবং আরেকজন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। প্রথমেই ডক্টর ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, আপনার কাছে আসতে চাই। এই যে প্রতিবেদনটি আমরা দেখলাম, সেখানে বলা হয়েছে যে বিনিয়োগের পরিবেশ নিয়ে আসলে সব স্টেক হোল্ডাররাই আসলে একটা শঙ্কা প্রকাশ করেছেন। আসলে বর্তমান অবস্থাটা কি, আসলে সেই বিষয়টি আপনারা তো যারা উদ্যোক্তা আছেন বা শিল্পের সাথে সরাসরি কাজ করছেন, বিনিয়োগের সাথে জড়িত আছেন, আপনারা আসলে কি দেখছেন? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যে বক্তব্যগুলো আমরা একটু আগে দেখলাম, এই বক্তব্যগুলোই কিন্তু আসলে সার্বিক অবস্থাটাকে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে বলে আমি মনে করি। আসলে একটা স্থবিরতা কাজ করছে। বিনিয়োগকারীরা এখন নতুন কোনো বড় ইনভেস্টমেন্টে যাবার সাহস করছে না, এবং এটা আসলে একটা এখানে দুটো ইস্যু আছে। একটা হলো আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা, আর একটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। সবকিছু মিলে যদি আসলে হয় কি, একটা ল্যাক অফ কনফিডেন্স যদি বিনিয়োগকারীদের ভিতরে কাজ করে, তাহলে কিন্তু কেউ বড় কোনো লগ্নি বা বিনিয়োগ নিয়ে এ দেশে আসবেন না। এটা দেশীয় উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, বিদেশি উদ্যোক্তাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা আমি মনে করি এই মুহূর্তে আসলে সেই পরিবেশটা সৃষ্টি হয় নাই। সেই কেন হয়নি সেটা একটা বিশদ আলোচনার ব্যাপার। এখানে অনেক আমাদের যে ডি রেগুলেশনের একটা বড় ভূমিকা, প্লাস আমাদের যে পলিসি স্ট্র্যাটেজিস আছে। আমি যে সেক্টরে প্রতিনিধিত্ব করি, বিটিএমএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, আমাদের প্রায় $22 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট আছে, এবং আমরা এই মুহূর্তে যেই ব্যাংকিং বা সমস্যা, বিদ্যুৎ এবং ইলেকট্রিসিটি সমস্যা, অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রতিবেশী দেশগুলো যে টাইপের পলিসি ইনসেন্টিভ প্যাকেজ নিয়ে তাদের টেক্সটাইল শিল্পকে প্রণোদনা দিচ্ছে, সেটার তুলনায় কিন্তু এরকম কোনো প্যাকেজ বা ইনসেন্টিভস অথবা কোনো পলিসি সাপোর্ট আমাদের এখানে অনুপস্থিত। সবকিছু মিলিয়ে নীরবে কিন্তু অনেক ফ্যাক্টরি বন্ধই হয়ে যাচ্ছে। গত 1 বছরের এই একটা পরিসংখ্যান করা উচিত যে আমাদের কতগুলো প্রতিষ্ঠিত বা বড় ফ্যাক্টরি বন্ধ হয়েছে, কতটুকু ক্যাপাসিটি আমরা হারিয়েছি। সো এখন ওই হিসাবটা যখন দেখবেন ফিগারটা, তখন কিন্তু এটা একটা ভয়াবহ চিত্র চলে আসবে। সো আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে পরবর্তী ইলেকশন হওয়ার পরে, একটা নতুন রাজনৈতিক সরকার গঠন হবার পরে হয়তো কিছুটা কনফিডেন্স বা স্বস্তি ফিরতে পারে, কিন্তু এটা সময় বলে দিবে। কিন্তু এই মুহূর্তে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করার মতন অবস্থায় চিন্তা করছেন না। ওনারা দেখছেন এখন নিজেদের যে ব্যবসাটা, এটা টিকিয়ে রাখাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন যদি ব্যবসা টিকে না থাকে, তাহলে তো ভবিষ্যতে বিনিয়োগ করতে পারবো না। আসলে আগে এখন ব্যবসাটাকে টিকিয়ে রেখে সামনের পথগুলো পাড়ি দেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনাব রাজীব হায়দার যেমনটা বলছিলেন যে আসলে তাদের চ্যালেঞ্জগুলো, অন্যদিকে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিনিয়োগ বাড়ছে, বিনিয়োগে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আসলে এই যে দুপক্ষের দুই ধরনের কথা, দুই ধরনের বক্তব্য, আপনারা কি দেখছেন আসলে এই ক্ষেত্রে বিনিয়োগের পরিবেশ আসলে কতটা এখনো পর্যন্ত নিশ্চিত করা গেছে বা সরকার করতে পেরেছে? হ্যাঁ, বিনিয়োগের পরিবেশে ধীরে ধীরে কিছুটা উন্নতি হচ্ছে। আগে যেরকম প্রতিদিন একটা বিশৃঙ্খলা তৈরি হতো, শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা দেখা যেত, আন্দোলন হতো, সেই অবস্থাটা কিন্তু নেই। কিন্তু সার্বিকভাবে আমাদের যে প্রত্যাশাটা ছিল, বিশেষ করে যে বিনিয়োগ সম্মেলন যেটি হয়ে গেল, তারপরে আমরা আশা করেছিলাম যে অনেকগুলো বিদেশি বিনিয়োগ আসবে আর দেশি উদ্যোক্তারাও চাঙ্গা হবেন। কিন্তু সেই পরিস্থিতি কিন্তু নেই এই মুহূর্তে। বিনিয়োগের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বাধা হলো উচ্চ সুদের হার। এবং আসলে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে বলা হচ্ছে যে যদি মূল্যস্ফীতি আরো কিছুটা কমে, তাহলে সেক্ষেত্রে হয়তো সুদের হার কমানো হবে, মানে নীতি সুদের হার কমানো হবে, এবং করসপন্ডিংলি আমাদের যে ঋণের সুদের হার সেটিও কমে আসবে। কিন্তু এখন মনে হচ্ছে যে সেই নাদের আলীর কথা, যে নাদের আলী আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপরে তুমি 3 ফ্লোরের বিল দেখাবে কিনা। তো সেই বিষয়টা আসলে হয়ে দাঁড়িয়েছে যে কবে আসলে মূল্যস্ফীতি কমবে এবং সেই অনুযায়ী আসলে যে এই সুদের হার কমবে এবং তারপর বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের যে এই পলিসির যে কনস্ট্রেন্ট গুলো, বিশেষ করে যে নতুন বিনিয়োগ করতে গেলে দেখা যায় যে জমির সমস্যা, তারপরে সেই ক্ষেত্রে যে ইউটিলিটিস এর প্রবলেম, গ্যাসের দাম বেড়ে গেছে, এবং গ্যাসের দাম বাড়ার কারণে কিন্তু এখন বিনিয়োগকারীরা অনেকটাই হতাশ, এবং একই সঙ্গে ইলেকট্রিসিটিও যতটুকু প্রয়োজন সেটুকু কিন্তু যাচ্ছে না। এই সব মিলে আবার গ্যাসের সাপ্লাইটাও কিন্তু
যতটুকু দরকার সেই প্রেশার সেগুলো নেই। সুতরাং এই অবস্থায় যে একদিকে পলিসির প্রবলেম, অন্যদিকে কিন্তু আসলে যে বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্স, তো সেই জায়গাটাতে কিন্তু একটা অবরোধ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের সামনে, সেটি হলো যে এই এই পার্শ্ববর্তী দেশ ভারত এবং এর পাশাপাশি যে চায়না, এই যে ট্রাম্পের শুল্ক নীতি, সেটার কারণে অনেক নতুন বিনিয়োগ আসছে এবং একই সঙ্গে অর্ডারও আসার পথ তৈরি হয়েছে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে এখন এই যে যে কারখানাগুলো বন্ধ রয়েছে, বিশেষ করে যে খুব রিসেন্ট একটা স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে যে শুধু গার্মেন্টস কারখানায় প্রায় 160টির উপরে বন্ধ হয়েছে গত এক বছরে, এবং অন্যান্য আরো অনেক কারখানা রয়েছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিকেজে। তো এখন ওই জায়গাগুলোতে কিন্তু এখন বুস্ট আপ করার একটা সুযোগ এসছে। কিন্তু ওই বাংলাদেশ ব্যাংক যদি এখন শক্ত হাত নিয়ে বসে থাকে যে না ঠিক আছে, আমাদের কন্ট্রাকশনের মার্কেট পলিসি ওইটাই বাস্তবায়ন করবো, সুদের হার কমাবো না এবং ফ্লেক্সিবিলিটি তৈরি করবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে কিছুই হবে না। সুতরাং এখানে বিডা এবং একই সঙ্গে যে বাংলাদেশ ব্যাংক এবং শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর সবারই আসলে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে এখন এই যে নতুন নতুন কিছু সুযোগ তৈরি হচ্ছে, তো সেটাকে কাজে লাগাতে হবে। জনাব মাহফুজ কবির, আরেকটা বিষয় তো আপনি খেয়াল করেছেন যে গভর্নর বলেছেন যে আসলে বিনিয়োগ বাড়ার বা বিনিয়োগ করার খুব বেশি সুযোগ এখনো তৈরি হয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ব্যবসায়ীরা তো বিনিয়োগ করতে চান, তারা কিন্তু বসে আছেন যে সরকার কি সুবিধা দেয় বা কি ধরনের একটা মেসেজ আসে সেখান থেকে। কিন্তু এই জায়গাতে মানে আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে কিন্তু সবচেয়ে টাইট একটা কন্ডিশন তৈরি করেছে, এবং এখানে যদি সুদের হার না কমানো হয় তাহলে তো বিনিয়োগকারীরা তো বিনিয়োগ করতে চাইবে না। এত উচ্চ খরচে তারা কিভাবে বিনিয়োগ করবেন, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আপনি যদি গ্রোথটা দেখেন প্রাইভেট সেক্টরে, তাহলে সেই ক্ষেত্রে একেবারে গত 20 বছরের মধ্যে এটা অলমোস্ট সর্বনিম্ন সেই অর্থে, যে 10% নিচে যদি প্রাইভেট ক্রেডিট গ্রোথ থাকে তাহলে এটা মানে কি দাঁড়ায় এরকম একটা ইকোনমিতে। তো এটা একটা অবস্থা। আর এলসির ক্ষেত্রেও কিছু কিছু জায়গাতে শোনা যাচ্ছে যে ব্যাক টু ব্যাক এলসিতে প্রবলেম, তো সেখানে অনেক বড় প্রতিষ্ঠিত সমস্ত এক্সপোর্টার তারা কিন্তু এটা করতে পারছেন না। তো আর অন্যদিকে আমরা কিন্তু একটা ভালো নীতি নিয়েছিলাম যে আসলে যে সমুদ্র বন্দরের মাধ্যমে যে সুতা আমদানি করা, তো সেই জায়গাতে হয়তো ভালো সুযোগ ছিল আমাদের, কিন্তু এখন এই বিটিএমএ কিন্তু এখনো সেই স্বস্তিটা পাচ্ছে না। এখানকার যে কারখানাগুলো রয়েছে যারা আসলে বাংলাদেশে ফ্যাব্রিক তৈরি করছেন বা একই সঙ্গে যে ইয়ান তৈরি করছেন, তো তাদের জন্য তো একটা স্বস্তির জায়গা দরকার ছিল। মানে মূল কথা হচ্ছে যে বিজনেসম্যানদের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা কনফিডেন্স না নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যত কিছুই বলি না কেন পলিসি লেভেল থেকে, সেটা কিন্তু কোনো কাজের কথা হবে না। সুতরাং যারা বিনিয়োগ করবেন, যারা ব্যবসা করবেন, তারা আসলে কতটুকু ভালো বলছেন পলিসিকে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনাব রাজীব হায়দার, আপনার কাছ থেকে জানতে চাই যে রাজনৈতিক একটি অনিশ্চয়তা তো ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচনের একটি রোডম্যাপ বলেন বা একটি সম্ভাব্য তারিখ বলেন, আমরা কিন্তু জানতে পেরেছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। তো সেক্ষেত্রে বিনিয়োগে আপনাদের মধ্যে কোনো মানে আস্থা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা, বা আসলে এটা নিয়ে আপনাদের মধ্যে এই মুহূর্তের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আসলে যেহেতু একটা অনিশ্চয়তার ভিতরে ছিল যে ইলেকশন কবে হচ্ছে, কখন হচ্ছে, কত দিনে হচ্ছে, এখন যেহেতু এরকম একটা রোড ম্যাপ অলরেডি ডিক্লেয়ার্ড ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এখন ডেফিনেটলি একটা স্বস্তির জায়গা আমাদের ভিতরে এসেছে। আমরা বিজনেস কমিউনিটি ওয়েট করছে এবং দেখছে যে সামনের দিনগুলোতে নির্বাচনের মহাসড়কে কিভাবে আমরা হাঁটা শুরু করি, কিভাবে আমাদের ক্ষমতা বদল হবে। এইটা একটা সাময়িক স্বস্তি ডেফিনেটলি, কিন্তু আসলে যেটা আমাদের সম্মানিত অতিথি বললেন, যিনি রাইটলি পয়েন্টিফাই দ্য হার্ডলস, এইটাই কিন্তু একমাত্র অনুঘটক না। এইটার সাথে সাথে যদি অন্য স্ট্র্যাটেজিস বা পলিসিগুলো অ্যালাইন না হয়, সুদের হার না কমে, এনবিআর এ আমাদের যেই ইস্যুগুলো আছে যেগুলো যদি রিজলভ না হয়, কাস্টমসে আমাদের যে ইস্যুগুলো আছে এগুলো যদি রিজলভ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে যে জনাব রাজীব হায়দার, আপনি বলছিলেন যে নির্বাচনের কথা। এই আপনারা তো বলছিলেন যে মানে আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে ব্যবসায়ীদের মহল থেকে বারবারই বলা হয়েছে যে একটি নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া আসলে মানে নির্বাচিত সরকার ছাড়া আমরা আস্থা রাখতে পারছি না।
এবং তার উপরে ভিত্তি করে আসলে বিদেশিরাও যারা বিনিয়োগ করতে আসতে চায় বা যারা বায়ার তারাও অনেক কিছু সিদ্ধান্ত নেয়। তো যদি নির্বাচনটা হয় সেক্ষেত্রে আপনারা নতুন যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে কি প্রত্যাশা থাকবে এবং একই সাথে তাহলে কি মনে করেন যে বিনিয়োগ বাড়বে তখন? আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতন? জি 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 শুনতে পাচ্ছি। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হলো নির্বাচনী রোডম্যাপটা যখন ঘোষণা করেছে এটা আমাদের বিনিয়োগকারীদের ভিতরে একটা স্বস্তি দিয়েছে। আমরা জানতে পেরেছি যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ বা উত্তরণের দিকে যাচ্ছি, সেটা কিন্তু একটা অনুঘটক, কিন্তু এইটা আমাদেরকে স্বস্তি দিয়েছে যে একটা টাইম ফ্রেম অ্যাসাইন করেছে যে আমরা আমাদের বিনিয়োগের পরিকল্পনাটা সেভাবে সেভাবে পরিকল্পনা সেই টাইম ফ্রেমটা ধরে করতে পারি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাকি যে ফ্যাক্টরগুলো আছে এগুলো যদি ইমিডিয়েটলি রিজলভ না হয়, দেখেন আমাদের সমস্যাটা কি, একটা ইনভেস্টর যখন ইনভেস্টমেন্ট করে তখন কিন্তু শুধুমাত্র তাকে অনেকগুলো ফ্যাক্টর তাকে উৎসাহিত বা অনুৎসাহিত করে ওইটার আউটকামের উপর। এখন আমাদের প্রবলেমগুলো হলো বাংলাদেশ ব্যাংকের নীতি, কাস্টমসের রুল, এনবিআর এর রুল সবগুলো অ্যালাইন্ড হতে হয়। অ্যালাইনটা কিন্তু খুব কম সময়ে হয়, দেখা যায় যে একটা অ্যালাইন হয়েছে আরেকটা আবার আমাদের বিপক্ষে চলে গেছে। তো সবকিছু মিলিয়ে যদি এটা অ্যালাইনমেন্টটা যদি ওয়ান ডিরেকশনাল না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টর নতুন করে ইনভেস্ট করবে না। এই মুহূর্তে সুদের হার কমাটা খুবই জরুরি, গ্যাস এবং ইলেকট্রিসিটির নিরবচ্ছিন্ন সরবরাহটা খুবই জরুরি, গ্যাসের প্রাইসটা কমতে হবে, আমাদের কিছু শুল্ক ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার আছে, বিশেষ করে আমি যে সেক্টরে প্রতিনিধিত্ব করি আমাদের ম্যানমেড ফাইবার ইম্পোর্টের ক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট যেহেতু সুযোগ পাচ্ছি বলে দিচ্ছি, এই টাইপের বাধাগুলোকে আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। আমি যদি ওই লেভেলে রিফর্ম না করি, ডিরেগুলেশন এই পলিসিগুলোকে যেগুলো ব্যবসার বান্ধব নয় সেগুলো যদি আমি ঠিক না করি, ইন্টারেস্ট রেট যদি না কমাই, তাহলে নতুন সরকার আসলেই যে একজন বিনিয়োগকারী আবার বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বেন এই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। কারণ বছর শেষে উনি আর টাকাটা বিনিয়োগকৃত টাকাটা উনি উঠিয়ে আনবেন এবং ব্যাংকের দায় দেনা এবং সুদটা তাকে সময় মতন দিতে হবে। এটা যখন ক্যালকুলেশনে আসবে না এই উচ্চ সুদ ধরে, তখন নতুন কোনো বিনিয়োগ করাটাও কিন্তু খুব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। আরেকটা যেটা সুতোর ক্ষেত্রে আমরা বলছিলাম আমাদের কিন্তু এখন ল্যান্ড পোর্ট থেকে কোনো সুতা ইম্পোর্ট হয় না, যেটা বন্ধ হয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ আমাদের দেশে এখন যেই প্রাইসে ওনারা সুতা দিচ্ছেন এটা বিশাল আলোচনার ব্যাপার। দে আর ডাম্পিং দ্য ইয়ার্ন টু আওয়ার মার্কেট, এবং বাংলাদেশি স্পিনিং মিলগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পার্শ্ববর্তী দেশের এই ডাম্পড প্রাইজের সুতার এই দেশে এক্সপোর্ট করার জন্য। এটা নিয়ে হয়তো পরে কোনো একটা অনুষ্ঠানে বলবো, যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি সে ব্যাপারে কিছুটা আলোকপাত করলাম। জনাব রাজীব, আপনারা গত এক বছর আসলে বিনিয়োগের প্রধান বাধাগুলো কোথায় কোথায় দেখেছেন সেই বিষয়টি যদি একটু বলতেন। একই সাথে আপনি বলছিলেন যে গ্যাস বিদ্যুৎ জ্বালানি সংকটেও আপনারা ভুগেছেন, সেটা এখন কি কতটা পরিত্রাণ পেয়েছেন, এই দুটি বিষয় আপনি যদি একটু যুক্ত করতেন। যে আমরা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছে উচ্চ সুদ হার। আমাদের গ্যাস এবং ইলেকট্রিসিটির ক্রাইসিসটা গত 2 মাস বা 2.5 মাস যাবত কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে, যদিও এটা পুরোপুরি এখনো সমাধান হয়নি। গ্যাস এবং ইলেকট্রিসিটির প্রাইস এবং গ্যাস এবং ইলেকট্রিসিটির আনইন্টারাপ্টেড সাপ্লাই, এই দুটো ইস্যুতে আমরা ভয়ানকভাবে বিপর্যস্ত হয়েছি। এবং এই মুহূর্তে আমাদের শঙ্কা হলো এখন যে সিচুয়েশনটা আছে এটাও কিন্তু একটা সাময়িক স্বস্তি বলবো না, সাময়িক একটা স্বস্তি দিচ্ছে, কিন্তু ইন লং রান আমরা যেহেতু এলএনজি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমাদের ইন্টারনাল গ্যাস কনজাম্পশন কমে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে এই এলএনজি ইম্পোর্টেড যে নীতিমালা বা আমাদের যে প্ল্যানিং এটা যদি ঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় এবং আমাদের চাহিদার সাথে যদি ডিমান্ডের সাথে যদি সাপ্লাইটাকে অ্যালাইন করা হয়, তাহলে আমার মনে হয় সামনের দিকে আমাদের এটা যদি ঠিক না থাকে তাহলে বিপর্যয়টা থেকে কেটে ওঠার কোনো সম্ভাবনাটা খুব কঠিন হবে বলে আমি মনে করি। মাহফুজ কবিরের কাছে আসতে চাই। মাহফুজ কবির, সরকারের হাতে তো এখনো বেশ কিছু সময় আছে, ইতিমধ্যে 1 বছর তারা পার করেছে, 365 দিন হয়ে গেছে গত 8 তারিখে। তো এখন তো সামনে নির্বাচনের আগে আরো বেশ
কয়েক মাস সময় আছে, এই সময়টার মধ্যে আসলে বিনিয়োগ বাড়ানোর বা ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরানোর মতো আর কি কোনো সুযোগ আছে, বা এক্ষেত্রে আসলে এই বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদেরকে আর কিভাবে আশ্বস্ত করতে পারে বিনিয়োগ বাড়াতে? আমার মতে ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, যদি আমাদের এই যে প্রায়োরিটি যেগুলো আছে, তিনটা মূল প্রায়োরিটি, একটা হচ্ছে যে বিচার, সংস্কার এবং নির্বাচন, আসলে এর বাইরে যেতে হবে। তার কারণ আলটিমেটলি যদি ইকোনমি রান না করে ঠিক মতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো কিছুই ভালোভাবে চলবে না বা জনগণ ভালোভাবে নেবে না। এই বিষয়টা আসলে আমাদের মাথায় রাখতে হবে। এবং এই কারণে আমি মনে করি যে ব্যবসায়ীদের সঙ্গে একটু ঘন ঘন বসা দরকার। এখন যেভাবে আসলে এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসা হচ্ছে এই সংস্কার নিয়ে, তার অর্ধেকটাও যদি অন্তত ব্যবসায়ীদের সঙ্গে বসতেন, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই ঘুরে দাঁড়াতো এবং শক্তিশালী একটা অর্থনীতি হিসেবে এগিয়ে যেত। এবং এই যে কর্মহীন মানুষের সংখ্যা যে বেড়ে যাচ্ছে এবং এই যে ছিনতাই বা এই যে আইন শৃঙ্খলার অবনতি, তো সেটার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, বেকারত্ব এটা। তো আমি মনে করি যে এখন আসলে এই যে কয় মাস সময় রয়েছে হাতে, তো এর মধ্যেই আসলে এই ব্যবসায়ীদের সঙ্গে সংযোগটা বাড়াতে হবে এবং যে বিজিএমএ বিকেএমএ থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে যদি ভালো 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 ইন্টারাকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা অর্থনীতির জন্য কাজে দেবে। তাদের কাছে শুনতে হবে যে কি বলে তারা, এবং একই সঙ্গে সেভাবে যদি পলিসি মেকিংটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে নির্বাচন তো হবেই এক সময়, কিন্তু তার আগে কি অর্থনীতি বসে থাকবে নাকি? ব্যবসা বাণিজ্য যদি বসে থাকে তাহলে তো আসলে হবে না। তো সেইভাবে একটু চিন্তা করে আসলে কাজটা করতে হবে। মাহফুজ কবির, আপনার কাছে আবার আসবো। আমি একটু রাজীব ভাইজার কাছে যেতে চাই। রাজীব ভাই, আপনি তো জানেন ইতিমধ্যে সরকার মুদ্রানীতি ঘোষণা করেছে। এই মুদ্রানীতিতে আপনাদের বিনিয়োগ বা আপনাদের যারা উদ্যোক্তা, তাদের জন্য কোনো পজিটিভ বিষয় দেখছেন কি? রাজীব ভাই, আপনি মিউট করা, আপনি একটু আনমিউট করুন প্লিজ। জি সরি, এটার মুদ্রানীতির যে ইম্প্যাক্টটা আমরা এখনো দেখছি না। যেটা হলো যে আসলে এই এখন ওনাদের যে ওনারা যে ইনফ্লেশনটা নিয়ে যে খুব চিন্তিত, যেটার জন্য ওনারা আমাদের ইন্টারেস্ট রেটটা এখনো কমাচ্ছেন না। 14.5-15% ইন্টারেস্ট রেট দিয়ে এই কোনো ব্যবসা বাংলাদেশে এই মুহূর্তে আপনি সাস্টেন করতে পারবেন না। এখানে এক্সিস্টিং বিজনেসটাকে টিকিয়ে রাখতে গেলেই আমাকে এখন আমাদের যে ক্লাসিফিকেশনের যে রুল, যে 3 মাসের ভিতরে আমি যদি আমার কিস্তি মিস করি আমি কিন্তু ক্লাসিফাইড হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এখন অন্যান্য ব্যাংক আমার ওয়ার্কিং ক্যাপিটাল বন্ধ করে দিচ্ছে। তা আপনি দেখেন গ্যাস ইলেকট্রিসিটির এই ক্রাইসিস, 14-15% ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে আমি কিভাবে টিকে থাকবো, এটাই কিন্তু সবচেয়ে বড় আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমার এই মুদ্রানীতি আমাকে কিন্তু এই ক্ষেত্রে কোনো স্বস্তি দেয় নাই বা দিচ্ছে না। সো ওইটা নিয়ে আমরা এখন পর্যন্ত আমি কোনো ইম্প্যাক্ট দেখি নাই। এবং আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, যেই দেখেন গতকাল বিটিএম এর থেকে আমরা বাণিজ্য উপদেষ্টাকে আমাদের একটা সংবর্ধনা হয়েছে, যেখানে 20% রেসিপ্রোকাল ট্যারিফ হওয়াতে এই যে একটা মানে প্রতিযোগী দেশের তুলনায় আমাদের যে একটা অ্যাডভান্টেজ হলো যে না, আমাদের ট্যারিফটা এখন ওনাদের তুলনায় বেশি না, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডে এসেছি। এবং বাংলাদেশে কিন্তু আমরা মনে করছি অনেক অর্ডার শিফট হবে, যেটা আমাদের আশা। কিন্তু আসলে যদি শিফটও হয়, পারফর্ম করার ক্যাপাবিলিটিটা যদি আমার থাকতে হবে, সেটা যদি না থাকে তাহলে কিন্তু অ্যাডভান্টেজটা আমরা আমাদের জন্য মানে আমরা নিতে পারবো না সেভাবে। তো আমার মনে হয় এই মুহূর্তেই এই সম্ভাবনাটাকে আমাদেরকে পজিটিভলি কাজে লাগানোর জন্য যে রিফর্ম গুলো দরকার, এটা এখনই করতে হবে। ব্যবসায়ীদের সাথে বসতে হবে, আমাদের কথা একটু শুনতে হবে, বুঝতে হবে। ওই যে অন্তর্দৃষ্টি দিয়ে শোনা অথবা বোঝা, আমি যে কথাটা একটু বললাম আর কি, সেটা যদি হয় তাহলে আমার মনে সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারলেই এখানে আমরা যেটা চাচ্ছি বিনিয়োগ স্থবিরতাটা কেটে যাবে। এটা কিন্তু কনফিডেন্সের ইস্যু, কেউ শুনছে না, আসলে সবাই বলছে কিন্তু শুনে অ্যাক্ট হচ্ছে না। এই গ্যাপটা আমাদেরকে মিটিগেট করা এখন একটা বড় চ্যালেঞ্জ। মাহফুজ কবির, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন, যেটা রাজীব ভাইদা বলছিলেন যে শুল্ক হার কমানোতে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর সাথে খুব ভালো অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আবার অন্যদিকে শুনলাম যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনও এই শুল্ক হার কমানোর সুযোগ আছে বা আলোচনার সুযোগ আছে। তো সেটি আসলে কিভাবে করা যায়, মানে আরও কি কমানোর সুযোগ আছে, বা এখন যেটা আমরা পেয়েছি সেটা দিয়ে বিশ্ববাজারে টিকে থাকার জন্য আমাদের সক্ষমতা কতটুকু বলে মনে করেন?
হ্যাঁ, আমাদের তো শুল্ক হার এখন 20%, তার সঙ্গে আরো 15-15.5% মতো অ্যাড হবে। কিন্তু আমরা যদি ভারত বা চীনের কথা ধরি তাহলে সেক্ষেত্রে তাদের শুল্ক হারটা আসলে অনেক বেশি। তো সেই তুলনায় আমাদের যেহেতু শুল্ক হার কম, এই কারণে যে দুটো ঘটনা করতে পারে। একটি হলো যে অর্ডার আসতে পারে নতুন করে, এবং ইতিমধ্যে বড় বড় যে রিটেল চেনগুলো আছে তো তারা কিন্তু যেভাবে রেসপন্ড করেছে আসলে এই ভারতের শুল্ক হারের কারণে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে নতুন করে অনেক অর্ডার চলে আসবে বাংলাদেশে। আর ভারত থেকেও বা চীন থেকেও অনেকগুলো কোম্পানি বাংলাদেশে এসে কিন্তু তারা ব্যবসা করবে। তো এখন এই যে একটা ইতিবাচক প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি যে যদি চীন থেকে যে ব্যবসাটা আসবে, তারা যদি বাংলাদেশের যে কারখানাগুলো বন্ধ হয়ে আছে তাদের কিছু যদি প্রক্রিয়া করে অন্তত, বা যদি চালানো শুরু করে, এবং তার জন্য আসলে সরকারের সহযোগিতা লাগবে। এখানে আসলে প্রশাসন নিয়োগ করতে হবে, এবং সেক্ষেত্রে বিজিএমএ বিকেএমএ তাদের সাপোর্ট লাগবে। তো এই সবাই মিলে যদি আমরা এই বন্ধ হওয়া কারখানার কিছু যদি চালু করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে নতুন করে কর্মসংস্থান তৈরি হবে। আর যে কারখানাগুলো ইতিমধ্যেই চালু অবস্থাতে আছে এবং এক্সপোর্ট করছে, তো তাদের জন্য নতুন অর্ডারটাও ভালো। তো এই যে সুযোগ, সেগুলো কাজে লাগাতে হবে। তবে এটা মনে রাখতে হবে আমাদের, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যদি দুর্বল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরাও কিন্তু খুব বেশি দিন ভালোভাবে চলতে পারবো না। সুতরাং এইটাও আমাদের একটু চিন্তায় মাথায় রাখতে হবে। তো কিন্তু যে সুযোগটা এসছে আমাদের সামনে, তো সেইটাকে পজিটিভলি কাজে লাগানোর জন্য এখন প্রোঅ্যাক্টিভ পলিসি দরকার। আমরা যদি শুধু মুখে মুখে বলি যে না আমরা এই করছি সেই করছি, কিন্তু কাজের কাজ যদি আমরা না করি, অন্তত কিছু প্রশাসক নিয়োগ করার যদি উদ্যোগ গ্রহণ না করি এই বন্ধ হওয়া কারখানাগুলোর জন্য, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে একটা সুন্দর ইমেজ, সেটা কিন্তু তৈরি হবে না ওয়ার্ল্ড মার্কেটে। তো এটা করতে হবে B2B এবং G2G লেভেলে। এখন আসলে এই আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে হবে। আর এই ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে একটা সুন্দর সম্পর্ক হয়েছে এবং 20% এসছে এই ট্যারিফ, তো সেটাকে আরো কমানো সম্ভব যদি আগামী 2-3 মাসের মধ্যে ট্রেড গ্যাপটা একটু কিছুটা কমে। তাহলে সেই ক্ষেত্রে আবার ইউএসটিআর এর সঙ্গে বসতে হবে, বসে বলতে হবে যে এই যে কমে গেল, সামনে আরো কমবে, তো সুতরাং এখন যেন তারা আরো কিছুটা শুল্ক কমায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরো ভালো একটা অবস্থায় যেতে পারবো এবং আমাদের এক্সপোর্ট আরো বাড়বে। মাহফুজ কবির, শুধু তো শুল্ক হারের একটা সমঝোতা করলেই হবে না, এখানে আরও অনেকগুলো জায়গায় আসলে কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে আমাদের অভ্যন্তরীণ যে জটিলতাগুলো আছে, এনবিআর এবং সরকার যে পলিসিগুলো, এই জায়গাগুলোতেও তো কাজ করার দরকার আছে। কারণ আমরা ব্যবসায়ীদের কাছ থেকে বারবারই এই জায়গাগুলোতে অভিযোগ শুনি যে তাদের কাস্টমসের নানান জটিলতা, তাদের নানান ভ্যাট ট্যাক্স কর, নানান ক্ষেত্রে তাদের একটা অভিযোগ রয়েছে। রপ্তানিতে তাদের নানান প্রতিবন্ধকতার কথাও কিন্তু তারা বলেন। এই জায়গাগুলোতে আরও সহজ করা বা ব্যবসায়ীদেরকে আরও বেশি সুযোগ দেয়া রপ্তানির ক্ষেত্রে, এই বিষয়গুলো সমাধানের জন্য আপনাদের কি পরামর্শ থাকবে? আমি মনে করি যে এই এনবিআর রিফর্মের জন্য যে অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছিল, সেটাকে একটু অ্যাক্টিভেট করতে হবে। তাদের আসলে রিপোর্টটা কি ছিল, তারা কি কি সুপারিশ করেছেন, সেগুলো একটু আলোর মুখ দেখতে হবে। আমরা গত 1 বছরের যে অর্জন, সেটা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে একটা অধ্যাদেশ, এবং সেটা অত্যন্ত বিতর্কিত, এবং সেটা নিয়ে আন্দোলন হয়েছে, এবং আলটিমেটলি কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়েছে যাতে বাংলাদেশে আসলে এক্সপোর্টের ক্ষেত্রে বড় শখ এসছে এটার জন্য। তো এখন আমাদের আসলে ব্যবসা বান্ধব এই সংস্কার দরকার এনবিআর এর। তো সেইটাই নিয়েই আসলে আগাতে হবে। আর এটি ছাড়াও আমাদের যে স্টক মার্কেট এবং একই সঙ্গে যে ব্যাংকিং সেক্টর, এই জায়গাতে রিফর্ম দরকার। বিশেষ করে যে ব্যাংকগুলোতে আসলে যেটি হয়েছে সেটি হলো যে প্রচুর মনিটরিং বেড়েছে, এবং এখন আসলে এই ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়েছে। আর ব্যাক টু ব্যাক এলসিতেও কিছু কিছু আসছে অভিযোগ, তো সেগুলো একটু দেখতে হবে। তাই মনে করি যে এই ব্যাংক খাত এবং এই যে এনবিআর, এই কাস্টমস, এই দুটোকেই ব্যবসা বান্ধব যদি আমরা করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা সংস্কার করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আসলে ব্যবসার পরিবেশটা তৈরি হবে। জনাব রাজীব হায়দার, আপনার কাছে আসতে চাই, এই যে ডক্টর মাহফুজ কবির যে পরামর্শগুলো বা যে বিষয়গুলো বললেন, এগুলো তো আপনারা প্রতিনিয়ত ফেস করেন নানানভাবে। বিশেষ করে যারা আপনারা রপ্তানির সাথে আছেন বা যারা অভ্যন্তরীণ ব্যবসার সাথে জড়িত, তারা আসলে এই জটিলতাগুলো তো প্রতিনিয়তই আপনারা ফেস করেন। তো সেক্ষেত্রে আসলে জটিলতাগুলো কোথায় কোথায় আছে এবং সেগুলো নিরসনে আপনারা আসলে এই সরকারের কাছে কি প্রত্যাশা করেন? ধন্যবাদ। দেখেন, কোনো জটিলতা কিন্তু নিরসনের সবচেয়ে মানে বেস্ট পসিবল ওয়ে হচ্ছে একটি কনস্ট্রাকটিভ ডায়ালগ এবং সাকসেসফুল এঙ্গেজমেন্ট বিটুইন দ্য বিজনেস কমিউনিটিজ অ্যান্ড দ্য রেগুলেটরি বডিজ। এখন এই এঙ্গেজমেন্টগুলো যদি আসলে হতো বা হওয়া শুরু করে,
যত বেশি হবে ততই আমাদের সমস্যাগুলো আমাদের হয় কি এঙ্গেজমেন্টগুলো সাধারণত এভাবে কোনো নিয়ম ধরে হয় না। আমাদের কোনো একটা দেখা যায় যে এনবিআর এর সাথে আমাদের প্রতি বছর বাজেট প্রণয়নের আগে একটা মিটিং হচ্ছে, আমরা আমাদের অনেক সমস্যাগুলো ওখানে বলে আসছি, কিন্তু পরবর্তীতে এগুলার ফলো আপ করার পর এগুলার সমাধান হচ্ছে কিনা, এগুলো একটা সমস্যার সমাধান একদিনে হবে না। এখন উদ্যোগটা ব্যবসায়িক কমিউনিটি কিন্তু যখনই কোনো প্রবলেম হচ্ছে আমরা দৌড়িয়ে যাচ্ছি, আমরা আমাদের সমস্যাগুলো বলছি, বলার পরে হয়তো কিছু সমস্যা, যে আমাদের 2% EIT একটা কটনের উপর বসিয়ে দেওয়া হয়েছিল, আমরা সবাই মিলে গেলাম, একটা সাকসেসফুল ডায়ালগ হলো এবং সরকার বুঝলো এবং এই 2% EIT-টা কটন থেকে ওয়েভ করে দিল। এই যে একটা দৃষ্টান্ত, একটা সাকসেসফুল এঙ্গেজমেন্ট বা ডায়ালগ হলে কিন্তু একটা সমস্যার সমাধান হয়। এখন আমার সমস্যা তো বহুবিধ, বহু জনের সাথে। এখন এইখানেই সরকারের ভূমিকাটা হলো যে আমার সাথে ওনাদের যে এঙ্গেজমেন্টটা, এটার পথটাকে সহজ করা, যে ডায়ালগটা যাতে আমাদের ভিতরে খুব ফ্রিকুয়েন্টলি হয়, একটা নিয়ম ধরে হয়। তাহলে হবে কি, ডায়ালগ যতই হবে, ওয়ার্কআউটটা যদি আমাদের কনস্ট্রাকটিভ হয় এবং ওনারা যদি আমাদের সমস্যাগুলো বুঝে সমাধানের পথে আগান, তাহলে কিন্তু সমস্যাগুলোর সমাধান হবে। এখন একতরফা ভাবে আমার প্রবলেম হবে, আমি দূরিয়ে যাব, একটা সমাধান হবে, আবার আরেকটা হবে, এইভাবে করে কিন্তু পিসমিল বেসিসে কোনো একটা প্রবলেমের হলিস্টিক্যালি কোনো সলিউশন করা যায় না। এটা সব ক্ষেত্রেই হয়। যখন আমদানি নীতি হয় তখন আমাদের সাথে সাকসেসফুল ডায়ালগ করা দরকার। যে কোনো একটা নীতির সময় আমাদের ড্রাফটটা দেওয়া হয়, কিন্তু ড্রাফটটা করার আগে কিন্তু আমাদের সাথে কোনো এঙ্গেজমেন্ট খুব কমই করা, আর এগুলো খুব সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো আসলে খুব কম সময়ের ভিতরে বলাটাও দুষ্কর। তা আমি মনে করি যে আমাদের বিজনেস কমিউনিটির সাথে আমাদের ডায়ালগটা বাড়াতে হবে, ফলপ্রসূ করতে হবে এবং কনস্ট্রাকটিভ হতে হবে, এটা একটা নিয়ম ধরে হতে হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে কিছু কিছু সমস্যার যদি আশু সমাধান এখনই না হয়, তাহলে কিন্তু বড় বড় সমস্যাগুলো সমাধান হলে ছোটগুলো কিন্তু অটোমেটিক্যালি সমাধানের পথে যায়। কিন্তু আমি যদি বড় পলিসি লেভেলে কোনো সমাধান না করে অন্য পেরিফেরিয়াল প্রবলেমগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু আমি কোর প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারবো না বা অ্যাড্রেসড হবে না। সো আমার মনে হয় এখন জনাব মাহফুজ কবির, আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই, আমরা আলোচনার শেষ দিকে আছি, আপনি যদি একটু সংক্ষেপে এই মুহূর্তে আসলে আর কি করা দরকার বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে, যদি সংক্ষেপে একটু পরামর্শ বা আপনার সুপারিশগুলো তুলে ধরতেন। হ্যাঁ, এক্ষেত্রে আসলে দুটো কাজ করতে হবে। মূলত আমাদের যে এই ফাইন্যান্সিংটা, এটার ইজিং দরকার, বিশেষ করে খুব দ্রুত আসলে এই সুদের হার কমাতে হবে। আমাদের বসে থাকলে চলবে না যে কবে মূল্যস্ফীতি কমবে, বরং এই সুদের হারের কারণে, মানে উচ্চ সুদের হারের কারণে কিন্তু মূল্যস্ফীতিটাকে আসলে পারসিস্ট করছে। তো এটা করতে হবে। আর সেকেন্ড যেটা, সেটা হলো যে আসলে এখানে যে ব্যারিয়ার, মানে মূল ব্যারিয়ারটা হচ্ছে আমাদের এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে এখানে বিজনেসম্যানদের যে কনফিডেন্স, এই জায়গাতে ঘাটতি, তো সেটা কিভাবে বাড়ানো যায়, তো সেটার জন্য আসলে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং খুব দ্রুত যদি আমরা কিছু এরকম ডায়ালগ করতে পারি, যেটা বলা হলো যে আসলে এই ইন্টারাকশন দরকার, এবং একই সঙ্গে আমাদের এই এনবিআর এর দিক থেকে আসলে এই একটা বার্তা দিতে হবে যে আমরা ব্যবসায়ীদের পাশে আছি। কারণ ব্যবসায়ীরা কিন্তু একটা বড় জটিলতা সমাধান করতে সহায়তা করছেন এবং ব্যবসায়ীরা আসলে সহযোগিতা করতে চান সবাইকে যে কোনো বিপদের সময়। আমি মনে করি যে এই পজিটিভ একটা অ্যাটিটিউড যদি তৈরি করি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আসলে বিনিয়োগটা আরো সামনের দিনগুলোতে। জনাব রাজীব হায়দার, আপনি কি এর সাথে কিছু যোগ করতে চান? রাজীব হায়দার। না, আমার মনে হয় এখানে যোগ করার কিছুই নেই। আমরা দুজনে একই পথে সুরেই কথা বলেছি। তবে সেটা বলতে হবে, একটা জিনিস যোগ করতে চাই, যখন যে সময়ের প্রবলেমটা সময় যদি সলভ না করি, তাহলে কিন্তু পরে সলভ করে ওই রেজাল্ট আর ব্যাক করা যায় না। এটাই আমি বলতে চাচ্ছি যে এখন হাই টাইম, এখন এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আমাদের উপযুক্ত সময়। এখন সমাধান হলে এইটার ফলটা কিন্তু, ইনভেস্টমেন্টের ফলটা কিন্তু আমরা ইমিডিয়েটলি দেখা শুরু করব। সো আমি চাচ্ছি যাতে এই মুহূর্তে একটা এঙ্গেজমেন্টটা শুরু হয়ে এই পারসিস্টেন্ট প্রবলেমগুলো আমরা সলভ করতে যেতে পারি। এখানে আর সময় ক্ষেপণ করার কোনো আমাদের অবকাশ নেই। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য এবং আলোচনা অংশগ্রহণ করার জন্য। আপনাদের দুজনের আলোচনার মধ্যে দিয়ে আসলে নানান বিষয়গুলো আমরা জানতে পারলাম এবং আপনাদের এই পরামর্শ বা দাবিগুলো সরকার যদি গুরুত্বের সাথে গ্রহণ করে, তাহলে হয়তো বা বিনিয়োগ আরও বাড়বে এবং বিনিয়োগের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূর হবে। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন দুজন অতিথি, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক বিটিএমই, এবং যারা মাহফুজ কবির অর্থনীতিবিদ, তাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। 80% ঋণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দেওয়া হয়। এক্ষেত্রে সারা দেশে ঋণ ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। সকালে মিরপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কর্মশালায় এসব কথা বলেন তিনি। ঋণ দেওয়ার ক্ষেত্রে সঠিক ও যোগ্য ব্যক্তিদের ঋণ দেওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া ঋণ আদায়ে ব্যাংকারদের জোর দেওয়ার পাশাপাশি নতুন করে আর কেউ যাতে খেলাফি না হয় সেদিকে নিয়মিত তদারকির পরামর্শ দেন তিনি। এ সময় এসএমই খাতে ঋণ দিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার পরামর্শ দেন ডেপুটি গভর্নর। ঢাকা আর চট্টগ্রামে দেখা যাচ্ছে যে বেশিরভাগ 86% লোন ঢাকা চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ। এগুলোকে আরো অন্যান্য জায়গাতেও পৌঁছে দিতে হবে। আমাদের সারা বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে বা বিভাগ আছে সব জায়গাতেই আমাদের ক্রেডিট গুলো সঠিকভাবে পৌঁছে দিতে হবে, কারণ ওইসব জায়গাতে তো আমাদের জনগণ আছে, এখানে বাস করে, তাদেরও ফাইন্যান্সের প্রয়োজন হয়। জিরো রিটার্ন দাখিল ফৌজদারি অপরাধ বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার থেকে নাগরিকদের সতর্ক করতে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট সংস্থাটির নজরে এসেছে। এসব পোস্টে রিটার্ন পূরণের সব কয়টি ঘর শূন্য হিসেবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এমন ধারণার বশবর্তী হয়ে কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায়। আরও বলা হয়, আয়কর আইন 2023 অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরব শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট নিয়ে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, শেয়ার বাজারের আপডেট জেনে নিতে চাই। এই মুহূর্তে শেয়ার বাজারের কি অবস্থা সেটা দেখে নিতে চাই আমরা সরাসরি ওয়েবসাইট থেকে। দেখতে পাচ্ছি তিনটি সূচকই শেয়ার আজকে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 3.29 বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5354 পয়েন্টে। এরপরে ডিএসইএক্স ইন্ডেক্স সেটি 1.2 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 1163 পয়েন্টে, এবং DS30 ইন্ডেক্স সেটি এই মুহূর্তে 2.88 পয়েন্টে বেড়ে সেটি অবস্থান করছে 2069 পয়েন্টে। একসাথে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত লেনদেন হয়েছে 4,423,000 কোটি টাকা, এবং আজ 153টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং বেড়েছে 165টি কোম্পানির শেয়ার দাম, এবং অপরিবর্তিত আছে 82টি কোম্পানির শেয়ারের দর। আমরা এর সাথে জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেট জেনে নিতে চাই। মুদ্রা বাজারের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 135 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 140 টাকায়, পাউন্ডের দাম রয়েছে 155 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 162 টাকায়, চীনা ইউয়ান 15.15 পয়সা ক্রয় হয়ে 17.30 পয়সা বিক্রি হচ্ছে, সৌদি রিয়াল 30 টাকায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 32 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় এবং বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর্শক, এর সাথে জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামও আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যেটি আমাদের সামনে এসেছে, 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,71,600 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,63,797 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,40,399 টাকা, এবং সনাতন স্বর্ণের দাম প্রতি ভরি 1,16,126 টাকা। এরপর জানাবো রূপার দাম। রূপার দামেও আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এই মুহূর্তে রয়েছে 2,811 টাকা, এবং 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,683 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,298 টাকা, এবং সনাতন রূপার দাম রয়েছে 1,726 টাকা।
দর্শক, সময় হলো আরও একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। ইউটিউব দেখে মুরগির খামার করে সফল ফরিদপুরের 3 যুবক। প্রতি মাসে তাদের আয় হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। তাদের খামারে উৎপাদিত মুরগির বাচ্চা ও মুরগি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আগ্রহী হয়ে উঠছেন অন্যরাও। খালিদুজ্জামান সোহাগের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার আকিমবাপুর ইউনিয়নের বাসিন্দা শাহিন, বকুল ও মিরাজুল 2020 সালে 3 বন্ধু মিলে মাত্র 3 লাখ টাকা পুঁজি নিয়ে বাড়ির আঙিনায় মুরগি পালন শুরু করেন। করোনার প্রথমে লোকসান হলেও পরবর্তীতে তারা আবার ঘুরে দাঁড়ায়। বর্তমানে তাদের খামারে উৎপাদিত মুরগি ও মুরগির বাচ্চা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রতি মাসে আয় হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। প্রথমে আমরা লস গেলেও পরবর্তীতে আমরা লাভের মুখ দেখি। আমরা 3 বন্ধু মিলে এই খামারটা পরিচালনা করি। এতে আমাদের উৎপাদন খরচটা অনেক কম হয়। আমাদের মুরগিতে প্রতিদিন অনেক ডিম দিচ্ছে, এই ডিমগুলো আমরা হেঁচাইতে পারছি। বাচ্চা এবং বড় মুরগি আমাদের বাজারে নিয়ে বিক্রি করতে হয় না, ব্যাপারী এসে আমাদের কাছে নিয়ে যায়। তাদের সফলতা দেখে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয়রা। আমার 22 টাকা হাতে মিশা তারা 3 বন্ধু করে, তাকে হাতে করে দেখি লাভবান হওয়া যায় কিনা। আগ্রহী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলার এই প্রাণী সম্পদ কর্মকর্তার। উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে, তারা যদি মুরগি পালার আগ্রহ প্রকাশ করে বা যারা আগ্রহ প্রকাশ করতেছে, আমরা তাদের বিভিন্ন ধরনের তাদের কীভাবে কী জায়গায় প্রয়োজন হয়, তারপর পরামর্শ প্রদান, চিকিৎসা বা প্রশিক্ষণের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ করি বা তাদের সহযোগিতা করি। বেকারত্ব দূর করতে নতুন আগ্রহী উদ্যোক্তাদের খামার গড়তে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। এখন থেকে চীনে নিজেদের চিপ বিক্রি করতে পারবে টেক জায়ান্ট এনভিডিয়া ও এএমডি। তবে এর জন্য দেশটিতে বিক্রির 15% অর্থ মার্কিন সরকারকে দিতে হবে তাদের। সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। নতুন এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সরকার তাদের এই অনুমতি দিয়েছে। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে চীনে উন্নত চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। এ ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।